अभी मैं यहाँ शेड्यूल में हमारे जनाब गयासुद्दीन साहब स्किल फॉर फ्यूचर रेडी वर्ल्ड पर उनके बात होनी थी, लेकिन एक गुजारिश है, 1 मिनट अभी। हाँ, अभी थोड़ा शेड्यूल, अभी मुफ्ती साजिद साहब अपनी बात वो करना चाह रहे हैं, इसलिए आपसे थोड़ा जी अच्छा अच्छा, तो ठीक है ठीक है ঠিক है। তো এখন আমাদের সামনে আমাদের আল আমিন মিশনের একেবারেই প্রথম দিকের যারা ছাত্র, এখন বর্তমান যারা আল আমিন মিশনের সম্পূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন, তাদের অন্যতম এসআর থেকে শুরু করে বজবজ ব্রাঞ্চ থেকে শুরু করে মেন ক্যাম্পাস থেকে শুরু করে সবগুলোই দায়িত্ব যারা সামলান, তাদের অন্যতম আমাদের জনাব গিয়াসউদ্দিন মল্লিক সাহেব। তো তিনি এখন আপনাদের সামনে আসছেন, তিনি আলোচনা রাখছেন। এর পর আমাদের মাহাজ স্যার আছেন, আমাদের ডক্টর মুফতি সাজিদ ফালাহি সাহেব আছেন। আমরা সকলেই ধৈর্য ধরে বসবো, আমরা কেউ ওঠাউঠি করবো না ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, আমি যা বলবো তার উল্টো করতে হবে, ঠিক আছে? তো ধরুন বললাম যে দাঁড়াতে, তাহলে বসতে হবে। যদি বসতে বলি তাহলে দাঁড়াতে হবে, কারণ সকাল থেকে আমরা চা পান করিনি, বোঝা যাচ্ছে। আমিও বসছিলাম, তো আমারও একই অবস্থা হচ্ছিল। সেজন্য চা পানের পূর্বাবস্থা তৈরি করার জন্য সকলকে যেটা বলছি তার উল্টোটা করবেন। ওকে, প্রত্যেকে নিজেদের বাঁ হাত তুলবো। কাইন্ডলি রেজ ইওর লেফট হ্যান্ড, কাইন্ডলি রেজ ইওর লেফট হ্যান্ড। ওকে, কাইন্ডলি রেজ ইওর রাইট হ্যান্ড, কাইন্ডলি রেজ ইওর লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড, কাইন্ডলি রেজ ইওর বোথ দ্য হ্যান্ড। নিচে নামাতে হবে। ওকে, থ্যাংক ইউ, জাযাকাল্লাহু খায়ের। যেহেতু সময় কম আর বেশি অ্যাক্টিভিটির দিকে যাচ্ছি না, লেট আস স্টার্ট উইথ ভিডিও ইফ ইট ইজ ওয়ার্কিং। Okay, so hopefully we know what is, we must know what is forever skills. Before that, I want to give 4 data. চারটে তথ্য আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে এরকম যে সবথেকে রিসেন্ট ডেটাটা আগে দিই, তারপরটা পরে। জুন মাস মানে জুন 2025, 6000 এমপ্লয়িকে অফ করা হয়েছে গুগল থেকে। লাস্ট উইক অফ জুন 12000 এমপ্লয়িকে অফ করা হয়েছে মাইক্রোসফট থেকে। আর লাস্ট ইয়ারের একটা ডেটা হচ্ছে, মানে আইআইটি থেকে যারা পাস আউট করেছে তাদের
38% of the total students are seeking for job, অথবা 8-10 হাজার টাকার 15,000 টাকার মধ্যে কোনো জব পাচ্ছে। ক্যাম্পাসিং থেকে বা ক্যাম্পাস ইন্টারভিউ থেকে যারা জব পায়নি এই সংখ্যাটা 38,000 2024 এর পাস আউট আইআইটি ব্যাচের গোটা দেশের। তার মানে টোটাল সংখ্যাটা যদি করি প্রায় 8,000 ছাত্র যারা আইআইটি পাস করে জবলেস হয়ে বসে আছে। নেক্সট আরেকটা ডেটা কি, আরেকটা ডেটা হচ্ছে যে চায়নাতে পৃথিবীর প্রথম এআই হসপিটাল তৈরি হয়ে গেছে, যেখানে কোনো মানুষ রাখছে না, পুরোটাই এআই দ্বারা নির্মিত, অর্থাৎ রোবট দ্বারাই পুরোটা হাসপাতাল নিয়ন্ত্রণ করছে। সবার আগে যাদের এই চিকিৎসা ক্ষেত্রে বা চিকিৎসা শাস্ত্রে যাদের চাকরি যেতে চলেছে সেটা হচ্ছে রেডিওলজিস্টদের। কারণ 64 লাখ এক্সরে প্লেট এবং তার ডেটা, তার রিপোর্ট ফিট করানো হয়েছে এই এআইকে, মেশিনসকে, যাকে কিনা কোনো হিউম্যান লাগছে না, সঙ্গে সঙ্গে সে তার অ্যানালিসিস টোটাল রিপোর্ট কিন্তু দিয়ে দিচ্ছে। আর আরেকটা লাস্ট তথ্য খুব ইম্পর্টেন্ট, জিয়াওমি বলে যে কোম্পানিটি আছে সেটি এক রাত্রে 64,000 মোবাইল তৈরি করছে। আই রিপিট, 64,000 মোবাইল দে আর মেকিং ইন ওয়ান নাইট। এক রাত্রে তৈরি করছে। যে এরার তৈরি হচ্ছে সেই এরারটাও মেশিন দ্বারাই কিন্তু সেটা সলিউশন হচ্ছে। নো ওয়ান নিডস টু চেঞ্জ ইট, কাউকেই এটা লাগছে না। তাহলে এই যুগে আমরা কি পড়াচ্ছি? যতজন ম্যানেজমেন্টের লোক আমরা এখানে বসে আছি, প্রিন্সিপাল বসে আছি, মানে দুটো জিনিসের প্রতি আমাদের ফোকাস খুব বেশি, নিট নিট নিট, নিট ধর্ম, নিট কর্ম, নিট চিন্তামণি, নিট ছাড়া আমরা যেন মণিহারা ফণি। আর একটা এখন উঠছে, যাক অনেকদিন পরে যেই উঠছে, আইআইটি উঠছে, তার তথ্য আমরা দিলাম। 2032 সালে, এখানে অবশ্য 28 বলেছে, 2032 সালে দেখা যাবে পেশেন্টের থেকে ডাক্তার বেশি হয়ে গেছে, অর্থাৎ মেডিকেল কলেজগুলোও কিন্তু ফাঁকা হতে চলেছে। আমরা জাস্ট ইমাজিন করি একটুখানি, যে বাচ্চাদের আমরা পড়াচ্ছি, ক্লাস 5-এ যে স্টুডেন্টরা আছে তারা হচ্ছে আলফা জেনারেশন বা ইনস্টা জেনারেশনের। এরা যখন নিজেদের জীবনে প্রতিষ্ঠা পাবে, এস্টাবলিশমেন্ট হবে, তখন এরা কখনকার জন্য নিজেদেরকে তৈরি করছে? 2040। আমি যদি 15 বছর ধরে নিই, কম বেশি তাদের বয়স যদি এখন 11-12 হয়, তাহলে কম করে 15 বছর তাদের জীবনে প্রতিষ্ঠা পেতে সময় লাগবে, সেটা 2040। একবার খালি নিজেরা ভাবি, 2025-এ 15 বছর পিছিয়ে যান, 2010 + 15 2025, আর 2025 থেকে আর 15 অ্যাড করুন 2040। 2040-এ আমরা কাদেরকে তৈরি করছি? তাদের জন্য কোন জব থাকবে? কোন স্কিল দিলে তারা সাস্টেইন করবে? তাহলে প্রশ্ন হচ্ছে কি চেঞ্জ হচ্ছে? র্যাপিডলি চেঞ্জ কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে মানুষের অ্যাটেনশন স্প্যান, চেঞ্জ হচ্ছে মানুষের সব সময় আমাকে যেন দেখে, আমার কতগুলো লাইক হলো, আমি কতগুলো হাইলাইটেড হলাম, আমার কতগুলো লাভ সাইন এলো, সারাক্ষণ এই চেঞ্জের মধ্যে যাচ্ছে। টেকনোলজি প্রতিদিন আপগ্রেড হচ্ছে। আজকে আমরা একটা কথা বলছি, কালকে একটা চেঞ্জ হবে। কিছুক্ষণ আগে আমরা রোবোটিক্স নিয়ে পড়ছিলাম, এখন তো রোবট তৈরি করছে, সফটওয়্যার তৈরি করছে, আর যে ওয়েবসাইট তৈরি করছে, তার জন্য কিছু লাগছে না। দ্রুত চেঞ্জ হচ্ছে, কিন্তু কি চেঞ্জ হবে না? কিয়ামত পর্যন্ত কি চেঞ্জ হবে না? সেটা হচ্ছে সবার আগে, সেটা যেটা মার্কেটে সারা জীবন টিকে থাকবে, কারণ সেই জিনিসটা সবার আগে দরকার, সেটা হচ্ছে ট্রাস্ট, বিশ্বাস। আমরা যা কিছু করছি তার ট্রাস্ট কতটা, আমরা কানেক্ট করতে পারছি কিনা, আমাদের মধ্যে সেই কানেকশনটা আছে কিনা, এটা ইম্পর্টেন্ট, এটা আনচেঞ্জ। ক্রিয়েটিভিটি, এটা আনচেঞ্জ, এটাকে চেঞ্জ করা যাবে না। তাই আপনার কাছে প্রচুর এই ধরনের টেক কোম্পানি আসবে, কিন্তু মানুষ আগে এটা বোঝার চেষ্টা করবে যে এই কোম্পানির কাছে ট্রাস্ট আছে কিনা, বিলিভ আছে কিনা, তাহলেই আমি এটা নেব, আদারওয়াইজ আই উইল নট টেক দিস। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে হোয়াট ইজ 2 + 2, কেউ তো বলুন, আনসার বলুন। 2 + 2 কত হয়? 4। ভেরি গুড। আচ্ছা, 5-কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 169-কে 89 দিয়ে গুণ করলে কত হয়? এবার ক্যালকুলেটর লাগবে। ক্যান ইউ সি দিস?
প্রথম দুটো উত্তর আমরা সিস্টেম 1 থেকে দিলাম, পরের উত্তরটা সিস্টেম 2 থেকে আসবে। সিস্টেম 1 আর পাচ্ছে না, সিস্টেম 1 মাথা ঘামাতে চায় না। সিস্টেম 1 যা হলো প্রম্পট অ্যাকশন, একদম সঙ্গে সঙ্গে। কিন্তু সিস্টেম 2 হচ্ছে স্লো কাজ করে, চিন্তা ভাবনা করে কাজ করে। Let us give another example. But before that, what are the forever skills? যদি সময় কম, আমি স্লাইডের মধ্যে সব যাব না। চারটে সি আমরা জানি, हम गुस्ताखी माफ मेरे सामने बैठे हुए हैं कि हमारे মুফতি সালাহি সাহেব ভালো হয়েছে আগে আসেননি, আগে এসে গেলে আমার আর বলার কিছু থাকতো না। তাও বাংলা বলে এখানে বলা যাচ্ছে, ইনাদের সামনে বলাটাই মুশকিল। যাই হোক, তো চারটে সি এর উপরে হয় মূলত ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি, কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন। কিন্তু কিছু সাব স্কিলসকে ভেঙে 9টা স্কিলের কথা আমরা বলছি। ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি, কমিউনিকেশন, ইমোশনাল ইন্টেলিজেন্স, অ্যাডাপ্টিবিলিটি, কোলাবোরেশন, ডিজিটাল লিটারেসি, লিডারশিপ অ্যান্ড প্রবলেম সলভিং। নাও লেট আস মুভ টু দিস স্লাইড। এটাকে প্রত্যেকে আমাদেরকে রিড করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যে এটাকে রিড করবেন, কে রিড করবেন? এনিওয়ান, মানে জাস্ট প্লিজ আপনি পড়ুন কি লেখা আছে, একটু কাইন্ডলি পড়বেন ফার্স্টের থেকে। তারপরে না, যেটা যে কালারে লেখা আছে সেই কালারটা বলতে হবে, নট দ্য ওয়ার্ড। যেটা যে কালারে লেখা আছে সেটা বলতে হবে। বলুন প্রথম থেকে, একদম প্রথমেরটা। আচ্ছা, তারপরেরটা? ওকে, তারপরেরটা? ডান দিকেরটা? তার নিচে, গ্রিনের নিচে? তার পাশে? তার পাশে? তার নিচে? না, রেড। তার নিচে? পার্পেল। তার নিচে? তার নিচে? ইয়েলো। ক্যান ইউ সি দিস? প্লিজ সিট ডাউন। এটা হচ্ছে আমাদের সিস্টেম 1 এমনভাবে জেনারেট হয়ে গেছে, যে মুহূর্তে আমরা আমাদের ব্রেনকে বলছি যে তুমি কালারকে বলো, কিন্তু ব্রেন এমন ট্রেন্ড হয়ে আছে, ও ওটাই বলতে চাইছে যেটা লেখা আছে, অরেঞ্জ, গ্রিন, পার্পল। সো দিস ইজ দ্য ওয়ে অফ থিঙ্কিং ক্রিটিক্যালি। ক্রিটিক্যালি থিঙ্ক করা, অন্যভাবে দেখা, সিস্টেম 2 দিয়ে দেখা। সবসময় সিস্টেম 1 দিয়ে দেখলে চলবে না। দিস ইজ ওয়ান অফ দ্য 4 এভার স্কিলস। নেক্সট প্লিজ। আচ্ছা, এবার ডান দিক থেকে বলবে, যেহেতু ডান দিক বাঁ দিকের ব্যাপার আছে। কে বলবে? স্যার আপনি বলবেন, লাল রঙের জামা স্যার আপনি বলবেন প্লিজ। হ্যাঁ আপনি স্যার, চোখে হাত দিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, এখানে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যেটা যেদিকে লেখা আছে, যেটা যেদিকে লেখা আছে সেটা পড়বেন। আই এম গিভিং অ্যান এক্সাম্পল। তার মানে প্রথমটা বাঁ দিকে লেখা আছে, তাহলে লেফট পড়বেন। তারপরেরটা লেফট, ডান দিকে লেখা আছে, তাহলে রাইট বলবেন। ক্লিয়ার? এবার পড়ুন, রিড প্লিজ। ফার্স্ট ওয়ান, ফার্স্টেরটা কি লেখা আছে? তারপরেরটা জোরে, মাইক্রোফোনটা দেবেন, মাইক্রোফোনটা প্লিজ। আচ্ছা, একজন একজন করে লেফট, প্রথমটা, লেফট, তারপরেরটা, রাইট, তারপরেরটা। রাইট। আচ্ছা, কে ঠিক করে বলতে পারবে? আরেকজন প্লিজ, ওই যে পেছনে হাত তুলেছেন, মাইক্রোফোনটা দিন পেছনে, ওই পেছনে পেছনে। হ্যাঁ, First left, হ্যাঁ। second right, again left, again right, then left, then right. জোরে ক্ল্যাপ দেবো ওনার জন্য। তো সিস্টেম 2 ইজ ওয়ার্কিং। সো নাও অ্যানাদার অ্যাক্টিভিটি, লেটস সি। মানে অনেক ঘুম পাচ্ছিল দেখছিলাম, একটু অ্যাক্টিভিটি না করালে হচ্ছে না। তো কে বলবেন? আরেকজন কেউ হাত তুলেছিলেন, মুরসালিন ভাই। ওকে, এবার খেলাটা হচ্ছে যেটা যে ফন্টে লেখা আছে সেটা বলতে হবে। যেটা যে ফন্টে লেখা আছে সেটা বলতে হবে। দু রকম ফন্ট ইউজ করা হয়েছে, একটা আপার ফন্ট, একটা লোয়ার ফন্ট। যেটা যেটাতে লেখা আছে সেটা বলতে হবে। হ্যাঁ, ধরুন প্রথমটা যেটাতে লেখা আছে আপার লোয়ার মিক্স করে লেখা আছে, তাহলে এটা ম্যাক্সিমামটা দেখুন লোয়ার লেখা আছে, PPER, একটা ইউ বড় হাতের আছে, তাহলে এটা লোয়ারে। তারপরেরটাতে যান, লোয়ার। লোয়ার দেখুন প্রত্যেকটাতে আমরা স্মল ইউজ করেছি, স্মল ক্যাপ ইউজ করেছি, তাই না? তাহলে ওখানটা আমরা বলবো লোয়ার, এইভাবে।
চলুন 2 নম্বর, প্রথমটা আমি বাদ দিলাম, সেকেন্ড থেকে বলুন। লোয়ার, থা- আপার, আপার, লোয়ার, আবার প্রথম থেকে 1 নম্বরটা, আপার, 1 নম্বরটা দুটো মিক্সড আছে, আপার লোয়ার দেখুন। আপার লোয়ার, তারপরেরটা, লোয়ার লোয়ার, হ্যাঁ আচ্ছা স্যার বলছেন, আরেকজন লাস্ট টাইম, প্লিজ প্লিজ গিভ দ্য মাইক্রোফোন। প্রথমটা হচ্ছে আপার লোয়ার মিশিয়ে, দ্বিতীয়টা হচ্ছে সবটাই লোয়ার, তৃতীয়টা সবটাই আপার, চতুর্থটা সব লোয়ার, তারপরেরটাও সব আপার, তারপরেরটা সবগুলো লোয়ার, তারপরেরটা আপার, নিচেরটাও লোয়ার। স্যারের জন্য হাততালি প্লিজ। ওকে, থ্যাংক ইউ স্যার। তো মজা আসছে না, কিছুটা আনন্দ লাগছে, বাচ্চাদের করলেও লাগবে। সো দিস ইজ দ্য ক্রিটিক্যাল, দিস ইজ দ্য স্কিল যেটা বাচ্চাদেরকে আমরা শেখাতে পারি। এই জেনের বাচ্চাদেরকে শেখানোর জন্য ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ক্রিটিক্যাল থিঙ্কিং, হোয়াট ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং? Critical thinking is the ability to analyze information not from system 1 but by system 2. একই জিনিসকে কিভাবে করানো যায়, কোশ্চেন, অ্যাজাম্পশনস এন্ড মেক ওয়েল রিজনড ডিসিশনস। ইটস নট অ্যাবাউট নোয়িং হোয়াট টু থিঙ্ক, ইটস অ্যাবাউট নোয়িং হাউ টু থিঙ্ক। কি ভাবতে হবে এটা না, কিভাবে ভাবতে হবে এটা গুরুত্বপূর্ণ। মানে খুব কমন প্রশ্ন আমরা খুব শুনেছি, কবে জন্মগ্রহণ করেছিলেন গান্ধীজি, কবে জন্মগ্রহণ করেছিলেন, সবাই জানি গান্ধীজি এত সালে জন্মগ্রহণ করেছিলেন, গান্ধীজির ওয়াইফের নাম কি ছিল, কিন্তু গান্ধীজি যদি এখন জন্মগ্রহণ করতেন কি করতেন? দ্যাট ইজ দ্য কোশ্চেন। অথবা একটা কাল্পনিক কনভারসেশনে যদি গান্ধীজির সঙ্গে, এখনকার যুগে গান্ধীজির সঙ্গে যদি আমাদের মাননীয় পিএম এর একটা কনভারসেশন হচ্ছে, তার একটা কাল্পনিক ইন্টারভিউ বাচ্চাকে লিখতে বলুন। দিস ইজ দ্য ক্রিটিক্যাল থিঙ্কিং। এআই কে বলুন 10 মিনিটে করে দেবে, পিএইচডি করে দেবে 10 মিনিটে দুজনের উপরে, লিখে একদম আপনাকে সামনে দিয়ে দেবে। বা এআই কে বললেন শেক্সপিয়ার আর রবীন্দ্রনাথের মধ্যে যে কনভারসেশন হচ্ছে সেটাকে বলুন, বলে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে 10 মিনিটে। দিস ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং। এটা ক্রিটিক্যাল থিঙ্কিং যেটা বাচ্চাকে ভাবতে বাধ্য করবে। পানিপথের প্রথম যুদ্ধ কত হয়েছিল, কবে হয়েছিল? 1526। দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1556। তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1861। কার কার মধ্যে হয়েছিল সকলে জানি, কিন্তু বারবার পানিপথই কেন বাঁচা হচ্ছে? দিস ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং কোশ্চেন। So you have to learn how to think critically and you have to make the understand the children what is critical thinking. এইভাবে যদি আমরা শুধুমাত্র কতগুলো বুকিশ নলেজে, এখন সিলেবাসে সেটাই আসছে, এখনো পর্যন্ত সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে এই ধরনের প্রশ্ন কম আসছে, কিন্তু যদি আমরা এনেবল না করি আমাদের শিশুদের, আগামী দিনে ধুতলা হবে এরকম, মানে আবছা, এই স্কিল নিয়ে কিছু করতে পারবে না যদি না এই সিস্টেম 2 কে কাজে লাগানোর দক্ষতা তাদের মধ্যে তৈরি হয়। যে যোগ্যতায় এআই চলে যাচ্ছে, অটোমেশন চলে যাচ্ছে, ফেক নিউজ চলে যাচ্ছে, কোনটা অরিজিনাল, কোনটা রিয়েল আর কোনটা ফেক, এটা শেখাবে ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল থেকে। This is critical thinking skill. Okay. Next, creativity. So what is creativity? Creativity is the ability to think in new ways, imagine in original ideas and solve problems innovatively. এক্ষুনি ম্যানেজমেন্টের যে কথাটা বলছিলেন যে প্রবলেম সলিউশনের মধ্যে প্রবলেম নেই, প্রবলেমের মধ্যে সলিউশন আছে। So it applies to all the field, technology, science, business, education and in everyday life. প্রত্যেকটা ক্ষেত্রে এই ক্রিয়েটিভিটিটাকে আমাদেরকে কাজে লাগাতে হচ্ছে। ঠিক আছে, মনে করুন চন্দ্রগুপ্ত মৌর্য যখন আমরা তার যুদ্ধের রণকৌশল শিখেছিলাম ইতিহাসের ক্ষেত্রে, এবার দমকল কর্মীরা একটা আগুন নেভাতে গেছে, ফ্ল্যাটে আগুন নেভাতে গেছে, তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের এই যুদ্ধের কৌশলকে কিভাবে আগুন নেভানোর কাজে লাগাবে? দ্যাট ইজ দ্য ক্রিয়েটিভিটি। সব থেকে বেশি লোক নাসাতে নিচ্ছে যারা ভালো পেপার ফোল্ডিং করতে পারে, অর্থাৎ অরিগামি যাদের ভালো আছে, পেপার যারা ভাঁজ করতে পারে, কারণ ওই স্কিলটা কাজে লাগে আপনার মহাকাশে, স্পেস সায়েন্টিস্টে ওই স্কিলটা খুব কাজে লাগে।
কত কম জায়গার মধ্যে কত ইনোভেটিভ ভাবে আমরা একই জিনিসকে একই রকম ভাবে একবার দুবার তৃতীয়বারে আমরা কাজে লাগাতে পারবো। যে দিকে পৃথিবী এগোচ্ছে, একটু আগেই আমরা দেখলাম যে ওবিসিটি আর ডিপ্রেশন সব থেকে বড় আসবে, তাহলে এরপরে কি আসবে? স্লিপিং ম্যানেজার, ঘুমানোকে ঘুমাতে ভালো শেখাতে পারে সে শেখাবে। জল কখন খেতে হবে তার জন্য অ্যাপ, কি করে ঝগড়া করবে না তার জন্য অ্যাপ, কি করে মাথা ঠান্ডা রাখবে তার জন্য অ্যাপ, কি করে নিজের বাড়ির যিনি সহধর্মিনী আছেন তার সঙ্গে ব্যালেন্স করে চলতে হবে তার জন্য পরামর্শ। এই যুগে যাচ্ছি আমরা, আর এই স্কিলগুলো বেশি চলে, বাকি তো সবই মেশিন ডিপেন্ডেন্ট, পুরোটাই মেশিন ডিপেন্ডেন্ট। যে যুগের ক্ষেত্রে আমরা যাচ্ছি, মানুষ এতটাই হয়ে যাবে যে শির দ্বারা সোজাভাবে দাঁড়াতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। যাকে So in a world powered by AI, robotics and automation, routine tasks will be done by machines, but creative thinking will remain uniquely human. So design innovative products and services যেটা কিনা এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, না হলে মানুষ সেটা নেবে না, মানুষ সেটা কিনবে না। এখানে আরেকটা জিনিস, এখানে ভাই মুসলিম ভাই একটু আগেই বলছিলেন, ইমোশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স অর্থাৎ ইআই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে লোক যত ইমোশনের ওপর কন্ট্রোল করতে পারবে, গ্রাফ করতে পারবে, সে তত সামনের দিকে এগোবে। 65% লোক গোটা পৃথিবীতে চোখে চোখ রেখে কথা বলে, কিন্তু কি কথা বলছে সেটা বোঝে 4.5% লোক। 65% প্রতি 100 জনের মধ্যে মাত্র 65% লোক চোখে চোখ রেখে কথা বলে, আর কি কথা বলছে ছুঁয়ে বোঝার চেষ্টা করে 5%, আর বাকি 4.5% তারা বোঝে যে অ্যাকচুয়ালি কি বলছে। So emotional intelligence is the ability to understand, manage and use emotions, both your own and others. এক সময় আমার প্যালেস্তাইনের যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তাকে তার ফেসকে রিড করার জন্য মোর দ্যান 45 এক্সপার্ট ছিলেন, যে কোন এক্সপ্রেশনে যখন রাষ্ট্রদূতদের নিয়ে সভা হচ্ছে তিনি তার বডি থেকে কি এক্সপ্রেশন বেরিয়ে আসছে, ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বোঝা যায় যে সেই মানুষটা ভেতরে কি ভাবছে। চায়না আর কোরিয়াতে এই রিস্কটা নেওয়া যায় না, সবাই ওরা একই রকম, হাসছে না কাঁদছে কাউকে বোঝা যায় না, সবসময় মুখ একই রকম থাকে। সো দিস ইজ দ্য প্র্যাকটিস, কারণ ওরা জানে আমাকে রিড করার জন্য ওখানকার অনেক লোক আছে, এই এক্সপার্ট লোকরা আছে, ফেসিয়াল এক্সপার্ট লোক আছে, যে আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে এবং ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বুঝে নেবে যে এই বিষয়টাতে আমার অবস্থান কি। সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট টু গ্রাব অন ইমোশনাল কন্ট্রোল। ওকে, কমিউনিকেশন, অফকোর্স কমিউনিকেশন মানে শুধু এটা নয় যে আমরা দুজনের সাথে কমিউনিকেশন করছি, কিন্তু কমিউনিকেশন ইন ব্রডার সেন্স। আমরা এখানে যারা প্রত্যেকে বসে আছি, যেহেতু আমার হাতে আর 5 মিনিট সময় আছে, খুব বেশি অ্যাক্টিভিটি করানো যাবে না, জাস্ট একজনকে আমি জিজ্ঞেস করতে চাইবো যে কত পার্সেন্ট কমিউনিকেশন মনে হয় আপনাদের ভার্বাল দায়ী আর কত পার্সেন্ট নন ভার্বাল দায়ী? অর্থাৎ আমরা কি কথা বলছি এটা কত শতাংশ দায়ী, আর কিভাবে কথা বলছি কত শতাংশ দায়ী? কেউ একজন এদিক থেকে, বাঁ দিক থেকে, হ্যাঁ আপনি বলুন, হ্যাঁ যাও কিছু একটা বলুন, অসুবিধা নেই, মানে জাস্ট একটু জোরে, নাহলে মাইক্রোফোন পৌঁছাতে সময় চলে যাবে। 100-র মধ্যে কত শতাংশ কিভাবে কথা বলছি তাই, আর কি কথা বলছি কিভাবে তাই? 100-র মধ্যে থ্যাংক ইউ। উনি বলছেন 70% হচ্ছে আমরা কি কথা বলছি আর কিভাবে বলছি 30%। যেহেতু সময় কম আমি উত্তরটা বলে দিচ্ছি, কিভাবে কথা বলছি এটা 93% দায়ী, আর কি কথা বলছি মাত্র 7% দায়ী। তার মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ 55% and voice tone is 48%. So this is very important, কারণ আমরা যখন কমিউনিকেট করছি প্যারেন্টসদের সাথে, আমরা যখন কমিউনিকেট করছি আমাদের বাচ্চাদের সাথে, তখন আপনি ভেতরে কি ভাবছেন আর কিভাবে বডি ল্যাঙ্গুয়েজ করছেন, তার সঙ্গে আপনি কিভাবে কমিউনিকেট করছেন, চোখে চোখ রেখে কথা বলছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কি, আপনি এমপ্যাথেটিক্যালি ভাবতে পারছেন কিনা, আপনি তার জুতোতে পা রেখে আপনি যদি প্যারেন্টস হতেন যে সমস্যা নিয়ে বলতে এসছে, সেই রিয়ালাইজেশন থেকে, সেই ইমোশন থেকে,
সেইভাবে ভাবছেন কিনা, এটা গুরুত্বপূর্ণ। সো দিস ওয়ার্ড, আপনি যখন কোনো প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছেন, আপনি কোনো মানুষের সাথে কমিউনিকেট করছেন, এটা হচ্ছে সেই ফরএভার স্কিল যেটা আগেও ছিল, এখনো আছে, 200 বছর আগেও গুরুত্বপূর্ণ ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। হাউ ইউ আর কমিউনিকেটিং উইথ আদার্স, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টিচার ডায়লগ ডেলিভারি করছে, দ্যাট ইজ অলসো এ কমিউনিকেশন উইথ দ্য স্টুডেন্টস। প্রিন্সিপাল কথা বলছেন প্যারেন্টসের সাথে, দ্যাট ইজ অলসো এ কমিউনিকেশন। অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট কথা বলছে, দ্যাট ইজ অলসো এ কমিউনিকেশন। সো communication is the forever skills in the future world, refers to the ability to effectively express, share and understand ideas, emotions and information across different platforms, cultures and technologies, no matter how much the world changes. কোনো এক জায়গাতে, আমি নাম বলবো না যেহেতু এটা জুমেও হচ্ছে, কোনো এক জায়গাতে বলা হলো যে কোনো একটা ধর্মের নামাজ পড়া বারণ বলা হলো। তো সেই মলের মালিক কি লিখলেন, এখানে কোনো রিলিজিয়াস অ্যাক্টিভিটি করা যাবে না, নো রিলিজিয়াস অ্যাক্টিভিটি উইল বি অফার্ড হিয়ার। এটা বললেন না যে শুধুমাত্র নামাজ পড়া যাবে না, কোনো কিছুই করা যাবে না, অন্য ধর্মেরও কেউ কিছু করতে পারবেন না, কারণ ওই মলের যিনি মালিক তিনি ইমানদার একজন। কিন্তু ভাষাটার হাতে এখন কিভাবে ইউজ করলো যে কোনো রিলিজিয়াস অ্যাক্টিভিটি এখানে করা যাবে না, একটাকে বন্ধ করলো না, যদি এটা না করা যায় কোনো কিছুই করা যাবে না। দ্যাটস অল। সো কমিউনিকেশন এমনভাবে করা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আর 1 মিনিট আছে, আই জাস্ট গোয়িং দ্য কোলাবোরেশন অ্যান্ড ফিনিশিং উইথ ইট, কারণ টাইম খুব গুরুত্বপূর্ণ। ডাক্তার সাহেব বলেছেন যে টাইমের পাবন্দি আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ। কোলাবোরেশন in forever skills that refer to the lifelong ability to work effectively with others. এটা বোঝার জন্য এটা বুঝতে হচ্ছে যে ইনস্টার যে বাচ্চারা এখন আসছে আপনার কাছে 5, 6 ইভেন তো প্রাইমারি লেভেলে, তারা কিন্তু একা একা থাকতে পছন্দ করে না। ইভেন তো যখন গেমও খেলে তখন 4 জন মিলে খেলে, লুডো খেলছে 4 জন মিলে, যখন একটা আরো কি সব গেম আছে, আই ডোন্ট নো কি সব আছে, তাতে বলে তুই ওকে মার, তুই ওদিকে যা। দ্যাট মিনস ওরা কিন্তু একসাথে কাজ করতে ভালোবাসে। 90s বা মিলেনিয়ামের যখন বাচ্চা ছিল তখন আমি হাম দো হামারে তো হয়ে গেল, গল্প শেষ। কিন্তু এখনকার বাচ্চা ভাবে আমার এই কাজ দলগতভাবে কিভাবে হবে, আমার এই কাজ সোশ্যাল ইম্প্যাক্ট কি পড়বে, আমি সোশ্যাল মিডিয়াতে আমার কি ইম্প্যাক্ট পড়বে, তার জন্য আমি সোশ্যালি কি চেঞ্জ আনতে পারি, আর আমি সোশ্যালি কি কাজ করতে পারি। দ্যাট মিনস তারা কোলাবোরেট করতে পছন্দ করে। যেমন এনইসিআরটি কোলাবোরেশন করছে, একটু আগেই আমরা দেখলাম যে সমস্ত এই প্রতিষ্ঠানগুলোর সাথে গোটা ভারতবর্ষ জুড়ে আমরা আপনাদের সাথে কোলাবোরেট করছি, আপনারা আপনাদের সাথে কোলাবোরেট করছেন, এই স্কিলটাও কিন্তু থেকে যাবে। সো কোলাবোরেশন ইজ দ্য forever skills, refers to the lifelong ability to work effectively with others across different cultures, ages, profession and technologies. That is the cross pollination, that is the cross culture, that is the cross skills that has to be emerged to achieve shared goals, and it is a skill that will remain valuable in each and every era. Okay, my time is over. It was, sorry I have taken 1 minute extra. Jazakallah khair. অসংখ্য ধন্যবাদ গিয়াসউদ্দিন স্যারকে যে তিনি একেবারে ডট সময়ে নিজের আলোচনা শেষ করেছেন।